সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় সকলে ভালো আছো। আমিও তোমার দোয়ার বরকতে ভালো আছি। আজ 13-10-2020 বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের ধারাবাহিক নিয়ম অনুসারে আমি রবীন্দ্রপ্রসাদ দেবনাথ, সহকারী শিক্ষক, বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়, তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার আজকের প্রথম ক্লাস নিয়ে। আমার ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ আসলে তোমরা অনেকেই কম পড়ো ইচ্ছাকৃতভাবে। এখানে গ্রামাটিক্যাল বিষয়, ব্যাকরণিক বিষয়, অনেকের নিয়মকানুন বুঝো না, জটিল মনে হয়, এই কারণে আসলে এটা চর্চা কম করো। আসলে তোমরা যদি ধারাবাহিকভাবে বইটি পড়ো, মাধ্যমিক বাংলা ব্যাকরণ ধারাবাহিকভাবে পড়তে হবে, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে সহজভাবে। কিন্তু একটা ভীতি আমি দেখছি আমাদের স্টুডেন্টের মধ্যে কাজ করে, ষষ্ঠ শ্রেণী হইতে ধারাবাহিকভাবে তোমরা ব্যাকরণ অংশ পড়ো না, বিরচন অংশে তোমরা বেশি পড়ো, রচনা, ভাব সম্প্রসারণ, সারাংশ, পত্র দরখাস্ত এইগুলো নিয়ে ব্যস্ত থাকো। কিন্তু আমাদের মূল জিনিসটা হচ্ছে ব্যাকরণ। তোমাদের পরবর্তীতে উচ্চ শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা অথবা কর্মজীবনে কোথাও গেলে তোমাকে বাংলা ব্যাকরণের পর অবশ্যই 10 হইতে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই কারণে আর তোমাকে বহু নির্বাচনে এখানে 30টা প্রশ্নের উত্তর যদি ভালো না করে, তাহলে বাংলায় আমরা জিপি পাই, অর্থাৎ A+ পাওয়াটা আসলে সবসময় দেখা যায় অনেক কঠিন হয়ে যায়। আমরা বিগত সনগুলোতে দেখছি আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাই GPA+ বেশি পায়, কিন্তু বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটি বিষয়ে A+-এর পরিমাণ খুব কম। তার মূলত কারণ হচ্ছে আসলে অনেকেই পড়ে না পড়ার কারণে এই সমস্যাটা। যাক, আসো আমরা চেষ্টা করব তোমরা ক্লাসগুলো ফলো করবে, তাহলে অন্তত উপকৃত হবে। আর এই মাধ্যমিক বাংলা ব্যাকরণ বইটা অত্যন্ত সুন্দর একটি বই। এই বইটা ধারাবাহিক অনুশীলন করলে তুমি ব্যাকরণিক অনেক সমস্যা সমাধান করতে পারবে। তো আসো আমরা আজকে আমাদের পাঠটা নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে আসো, যদি তোমরা এখন অনলাইনে আমাদের লাইভ ক্লাসে থাকো, তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে আমি লিখেছি আমাদের যে বিষয়টা আলোচনা করব, পঞ্চম অধ্যায় 3য় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ, মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই কর্তৃক যেটা পঞ্চম অধ্যায় 3য় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে বাচ্য ও বাচ্য পরিবর্তন। তাহলে বাচ্য ও বাচ্য পরিবর্তন এই অধ্যায়টি জানতে হলে, এই অধ্যায় শিখতে হলে আমাদের কয়েকটা বিষয়ের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। আমাদের কয়েকটি বিষয় আমাদের জানতে হবে। প্রথমে আমাদেরকে বাক্য কি তা জানতে হবে। এর বাক্যের যে অংশ, এখানে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, আমাদের চিনতে হবে কি, কর্তা চিনতে হবে। কর্তা কি, কর্ম কি, ক্রিয়া কি, বিভক্তি। এই 4টা জিনিস আমাদের জানতে হবে। বাক্য ভালোভাবে বুঝতে হলে বাক্য কি, আমাদের প্রথমত বাক্য আমাদের কি, বাক্য জানতে হবে। এরপরে আমাদের বাক্যের অন্তর বা কর্তা চিনতে হবে, কর্ম চিনতে হবে, ক্রিয়া চিনতে হবে, বিভক্তি চিনতে হবে। কর্তা প্রথমে হচ্ছে বাক্য। বাক্য হচ্ছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাই বাক্য। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে, যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, এটা দ্বারা একটা পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে, অতএব এটা একটি বাক্য। আবার লিখলাম আমার যাওয়া হবে না, এটা দ্বারা আমি আমার কথাটা প্রকাশ করছি, এটাও একটা বাক্য। তাইলে বাক্য হতে হলে কতগুলি পদ সাজানো থাকতে হবে। বাক্যের প্রধান 3টি শর্ত তোমরা জানো, কর্তা, কর্ম, ক্রিয়া। যে বা যিনি কাজ করেন তিনি কর্তা। কর্তা যাহা করে তাই তার কর্ম।
আর ক্রিয়া হইছে কর্তা যে যাহা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বুঝে সেটাই ক্রিয়া। আর যাহা আশ্রয় করে কর্তা তার কর্ম সম্পূর্ণ করেন তাকে কর্ম বলে। যেমন প্রথম বাক্যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, এই বাক্যে ক্রিয়াকে রচনা করেছেন, এটা দ্বারা কাজটি সম্পূর্ণ হওয়া বুঝাইছে, রচনা করেছেন। প্রশ্ন করতে পারো, এখন করো, কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ এখানে কি? কর্তা। যিনি করেন তিনি কর্তা। কি রচনা করেছেন? গীতাঞ্জলি। তাহলে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম এই বাক্যে। রচনা করেছেন সেটা হচ্ছে আমাদের ক্রিয়া। কে রচনা করেছেন? ক্রিয়াকে কে বা আমরা কারক নির্ণয়ের সূত্রে পড়ছি, ক্রিয়াকে কে বা কাকে দ্বারা কার দ্বারা প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। আমি প্রশ্ন করছি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ, তাহলে তিনি কর্তা। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যাহা পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। তো কি রচনা করেছেন? গীতাঞ্জলি রচনা করেছেন, গীতাঞ্জলি হচ্ছে কর্ম। আর রচনা করেছেন সেটা তিনি তার কাজটি সম্পূর্ণ করেছেন, সেটা ক্রিয়া। এই তিনটি জিনিস আমাকে লক্ষ্য করতে হবে বাচ্য নির্বাচনে। আর একটা জিনিস হচ্ছে বিভক্তি। বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি নাম শব্দকে পদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাদেরকে বিভক্তি বলে। আমাদের এখানে এখানে যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন পদে পরিণত হইতে শর্ত হচ্ছে তার সাথে বিভক্তি যুক্ত হতে হবে। যেখানে বিভক্তি চিহ্ন স্পষ্ট নাই সেখানেও বিভক্তি আছে, ধরে নিতে হবে তার নাম শূন্য বিভক্তি। যেমন রবীন্দ্রনাথ, এখানে একটা পূর্ণ শব্দ, তার সাথে অতিরিক্ত কোনো বিভক্তি নাই, এটা শূন্য বিভক্তি। কিন্তু পরের বাক্যে আসো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, এখানে রবীন্দ্রনাথকে বাক্যে অন্য পদের সঙ্গে মিলানোর জন্য কর্তৃক শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা একটা বিভক্তি। পরের বাক্যে আসো, দেখো, আমার যাওয়া হবে না, মূলত শব্দটা হয়েছে আমি, আমি থেকে বাক্য মিলানোর জন্য করা হয়েছে আমার। তাইলে এখানে অতিরিক্ত র যুক্ত হয়েছে, রটা হচ্ছে বিভক্তি। তো আমরা বিভক্তি কারক ও বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে সেখানে পড়েছি, তোমরা যারা ক্লাস ফলো করছো, ক্লাসে ছিলা, মনোযোগ দিয়ে দেখছো, সেখানে বিভক্তির আবার চিহ্ন আছে, এটা ভিন্ন প্রেক্ষাপট। আমরা অন্যদিকে যেতে অনেক সময় নষ্ট হবে, আমরা মূল আলোচনায় আসি। এখন এখানে তিনটি বাক্য তোমরা লক্ষ্য করছো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, এ বাক্যে ক্রিয়াকে রচনা করেছেন। কে করেছেন? রবীন্দ্রনাথ। তাহলে কর্তা নিজের কাজটি নিজে সম্পূর্ণ করেছেন, কর্তা নিজের কাজটি নিজেই সম্পূর্ণ করেছেন। এখানে ক্রিয়া কর্তাকে অনুসরণ করে। দ্বিতীয় বাক্যে দেখো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। আমরা বাক্যটাকে একটু পরিবর্তন করছি, কি একই জিনিসকে এখানে দেখো, এখন ক্রিয়া হচ্ছে রচিত হয়েছে। তাহলে কি রচিত হয়েছে? গীতাঞ্জলি। রচনা করছে কে? রবীন্দ্রনাথ। এখন গীতাঞ্জলিটা হচ্ছে আমাদের কর্ম। এখন আমরা প্রশ্ন করলে কি রচিত হয়েছে? গীতাঞ্জলি রচিত হয়েছে। তাহলে রচিত হয়েছে লগে কর্মের সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সাথে এখানে কর্মের সম্পর্ক প্রাধান্য পেয়েছে। কর্তা আছে ঠিক আছে, কিন্তু কর্তাটা একটু দূরে সরে গেছে। তাইলে প্রথম বাক্যে আমরা দেখলাম যে ক্রিয়ার সাথে কর্তার সম্পর্ক এবং ক্রিয়ার প্রাধান্য। দ্বিতীয় বাক্যে আমরা দেখলাম যে ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ক এবং কর্মের প্রাধান্য। তৃতীয় বাক্য দেখো, আমার যাওয়া হবে না, এখানে ক্রিয়া পুরাটা হচ্ছে যাওয়া হবে না, এই পুরাটাই ক্রিয়া। এখন কার যাওয়া হবে না? আমার। এখানে এই বাক্যে একটা জিনিস লক্ষ্য করো, দেখবা এই বাক্যে কর্তা আছে, আমি, কে যাবে না? আমি, বা আমার যাওয়া হবে না, তাহলে আমি কি? কর্তা। এই পুরাটা কি? ক্রিয়া। তাহলে এই বাক্যে কি আছে? কর্তা আছে, ক্রিয়া আছে, কি নাই? কর্ম নাই। এখানে কি নাই? কর্ম নাই। তাহলে এই বাক্যে আমরা দেখি কর্ম নাই এবং কর্তার লগে ষষ্ঠী বিভক্তি যুক্ত আছে।
তাইলে এই যে বাক্য বিভিন্ন এখানে কার প্রাধান্য? ক্রিয়ার প্রাধান্য। এখানে আমার যাওয়া হবে না, আমি যাব না, আমি খাবো না, আমি করব না, তাইলে ক্রিয়াটার প্রাধান্য দেওয়া হয়েছে। কার প্রাধান্য দেওয়া হয়েছে? ক্রিয়ার প্রাধান্য দেওয়া হয়েছে। তাইলে এই তিনটা বাক্যে আমরা কি লক্ষ্য করলাম? তিনটা বাক্যে তিনটা জিনিসের প্রাধান্য। এক বাক্যে কর্তার প্রাধান্য, এক বাক্যে কর্মের প্রাধান্য, আর এক বাক্যে ক্রিয়ার প্রাধান্য। এই যে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি, এই বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি মূল সারাংশ হয়েছে বাক্যে তিনটা জিনিস থাকে: কর্তা, কর্ম, ক্রিয়া। কখনো কখনো বাক্যে কর্তার প্রাধান্য, কখনো কখনো বাক্যে কর্মের প্রাধান্য, কখনো কখনো বাক্যে ক্রিয়ার প্রাধান্য। এই প্রাধান্যের উপর নির্ভর করে বাচ্য নির্ধারণ করা হয়। তাইলে আমরা কি পাইলাম? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। এই বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি এবং কর্তা, ক্রিয়া এবং কর্মের সম্পর্ক অনুযায়ী বাচ্য প্রধানত তিন প্রকার। এই বাচ্য তিন প্রকার। দেখো, প্রথমটা হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এর বাইরেও আরো একটি বাচ্য আছে অপ্রধান, সেটি হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এটা পরে আসছে আমরা। কর্তৃবাচ্য বলা হয়েছে যে বাক্যে কর্তার প্রাধান্য এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করে। কর্তৃবাচ্যে কার প্রাধান্য? হ্যাঁ, কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য হচ্ছে যে বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করে। তাহলে কি বলছি? কর্তৃবাচ্যে কার প্রাধান্য? কর্তার প্রাধান্য। যেমন আমরা আর একটা উদাহরণ দিই। পুলিশ চোর ধরেছে। পুলিশ চোর ধরেছে, এ বাক্যে ক্রিয়াকে ধরেছে, এ বাক্যে ক্রিয়া ধরেছে। তাহলে ধরার কাজটি কে করেছে? পুলিশ। পুলিশ কি? কর্তা। তাহলে কর্তা তার নিজের কাজটি নিজে করেছে না অন্য না চোরে ধরেছে পুলিশে? না, এখানে পুলিশ চোর ধরেছে। তাইলে এই ধরা ক্রিয়াটি সম্পূর্ণ করছে পুলিশ নিজেই। তাই এখানে কর্তার প্রাধান্য। এই কারণে এখানে কর্তার প্রাধান্যের কারণে কর্তৃবাচ্য। তাহলে আমরা কি বুঝলাম? যে বাক্যে কর্তার প্রাধান্য এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে কর্তৃবাচ্য বলে। কর্তৃবাচ্য সিনার আরো কতগুলো আমাদের শর্ত আছে। দেখো, কর্তৃবাচ্যে ক্রিয়া সর্বদাই হচ্ছে এক নাম্বার নিয়ম। কর্তৃবাচ্যে ক্রিয়া সর্বদাই কর্তার অনুসারী হয়। কর্তৃবাচ্যে আর কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয়া ষষ্ঠী। 2 কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয়া ষষ্ঠী ও শূন্য।
শূন্য বিভক্তি হয়। তাহলে আমরা কি পাইলাম? কর্তৃবাচ্যে কর্তা, আমরা সিনিয়র কর্তৃবাচ্য সিনিয়র উপায় কি? কর্তৃবাচ্যে কর্তায় সবসময় প্রথমা বিভক্তি হয়। তাহলে পুলিশ, এখানে কোনো বিভক্তির চিহ্ন নাই, বিভক্তির চিহ্ন না থাকলে তাকে প্রথমা বিভক্তি বলা হয়। যেমন এখানে দেখো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লোক, যেখানে কর্তা রবীন্দ্রনাথ ধরছি, তিনি কাজ করছেন, এখানেও কোনো বিভক্তি নাই। তারপর হচ্ছে কর্মবাচ্যে কর্তায় দ্বিতীয়া, কর্মবাচ্যে কর্তায় দ্বিতীয়া ষষ্ঠী এবং শূন্য বিভক্তি হয়। কর্তৃবাচ্যে কর্তায় কর্মে দ্বিতীয়া ষষ্ঠী, এখানে আসো কর্মে। যেমন এখানে কর্ম হচ্ছে কে? পুলিশ। তাহলে পুলিশের সাথে কোনো বিভক্তির চিহ্ন না, এটা মূল শব্দ, এটা শূন্য বিভক্তি। আবার অনেক সময় দ্বিতীয়া বিভক্তি হতে পারে, যেমন আসামিকে জরিমানা করা হয়েছে। তাহলে ভাই কে আসো? ক্রিয়াকে জরিমানা করা হয়েছে। তাহলে কাকে জরিমানা করছে? আসামিকে। তাহলে ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়? মূল শব্দটা হয়েছে আসামি, এর সাথে অতিরিক্ত আছে কে। কেটা হয়েছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন। কেটা কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তো এই কারণে বলছে কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয়া ষষ্ঠী ও শূন্য বিভক্তি হতে পারে। আসো এবার আমরা কর্মবাচ্য নিয়ে আলোচনা করি। কর্ম হচ্ছে যে বাক্যে কর্মের প্রাধান্য, যে বাক্যে কর্মের প্রাধান্য এবং ক্রিয়া কর্মকে অনুসরণ করে। কি বলছি? কর্তৃবাচ্যে কার প্রাধান্য বলছি? কর্তার প্রাধান্য, এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করে। আর কর্মবাচ্যে কর্মের প্রাধান্য এবং ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে আমরা কর্মবাচ্য বলি। কর্মবাচ্যে আমাদের কর্মে প্রথমা বিভক্তি এবং কর্তায় তৃতীয়া বিভক্তি যুক্ত হয়। কর্মবাচ্যে কর্মে প্রথমা বিভক্তি এবং কর্তায় তৃতীয়া। কর্মবাচ্যে বাক্যটি দেখবে, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্য হবে দেখবে কর্মবাচ্যে কর্মে যায় প্রথমা বিভক্তি হবে এবং কর্তায় তৃতীয়া বিভক্তি। এই তৃতীয়া বিভক্তির চিহ্ন কি? দ্বারা, দিয়া, কর্তৃক, এই বিভক্তিগুলা যুক্ত হয়। দ্বারা, দিয়া, কর্তৃক এই বিভক্তিগুলা যুক্ত হয়। আর প্রথমা বিভক্তি মানে অ বা শূন্য। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে লিখছি পুলিশ চোর ধরেছে। এখন আসো এবার আমরা এটাকে যদি কর্মবাচ্যে রূপান্তর করি, কি বলছি? কর্তায় কোন বিভক্তি লাগাবো? তৃতীয়া বিভক্তি। তাহলে কর্তাকে পুলিশ, পুলিশের লগে লাগাও কর্তৃক, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। তাইলে দেখো আমরা যে শর্তটা লিখছি, কর্মবাচ্যে কর্মে প্রথমা এবং কর্তায় তৃতীয় বিভক্তি থাকলে এটাকে আমরা বুঝতে পারবো এটা কর্মবাচ্য, এটা কর্মবাচ্য। ঠিক আছে, তো এখন দেখো কর্তার সাথে কি যুক্ত হয়েছে? কর্তৃক যুক্ত হয়েছে। কর্তা হয়েছে পুলিশ, তাহলে তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে। কর্ম কি দিতে হয়েছে? চোর। কি দ্বারা প্রশ্ন করলে কর্ম, কে দ্বারা প্রশ্ন করলে কর্তা। তাইলে এখানে আসো, ধৃত হয়েছে কি দিতে হয়েছে? চোর। তাইলে চোরটা হয়েছে আমাদের কর্ম। তাইলে কর্মে আমাদের কোনো বিভক্তির চিহ্ন নাই, তাইলে এটা হচ্ছে প্রথমা।
আর এখানে পুলিশের ল হয়েছে, এটা হচ্ছে কর্তায় তৃতীয়া। তাহলে আমাদের শর্তে কি আছে? কর্মে প্রথমা বিভক্তি এবং কর্তায় তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হবে। আর একটা জিনিস হয়তো তোমরা প্রশ্ন করছো, পুলিশ চোর ধরেছে, ধৃত হয়েছে, ক্রিয়াকে ভাব অনুসারে, বাক্যের সেন্স বা ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। অর্থাৎ ক্রিয়াটাকে ক্রিয়ার ভাব অনুসারে পরিবর্তন করে নিতে হবে। যেমন আমি যদি বলি পুলিশ কর্তৃক চোর ধৃত ধরা হয়েছে, তাহলে বাক্যটা খুব একটা সুন্দর শোনা যেত না। এই কারণে বলা হয়েছে ক্রিয়াটাকে ভাব অনুসারে একটু পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি পাইলাম? এই জিনিসটা মনে রাখলে তুমি তাড়াতাড়ি বাক্য চিনতে পারবা। প্রথমে কর্তা কর্ম ক্রিয়া, এটা চিনতে হবে। কর্তার কাজ কর্তা নিজে করলে এটা কর্তৃবাচ্য, কর্মের প্রাধান্য হইলে এটা কর্মবাচ্য। আর আরেকটা দিকে চিনবা, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী ও শূন্য বিভক্তি হতে পারে। আর কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া বিভক্তি, কর্মে প্রথমা বিভক্তি যুক্ত থাকবে এবং ক্রিয়াটাকে ভাব অনুসারে পরিবর্তন করতে হবে। নেক্সট আসো ভাব বাচ্য। ভাব বাচ্যের সাধারণত কি থাকে না? কর্ম থাকে না। কর্ম থাকে না। যে বাক্যে কর্ম থাকে না, ক্রিয়ার প্রাধান্য। যে বাক্যে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই বিশেষভাবে লক্ষিত হয়। প্রকাশিত হয়। ক্রিয়ার অর্থ বিশেষভাবে প্রকাশিত হয়, তাকে ভাব বাচ্য বলে। তাইলে ভাব বাচ্য, যেমন আমরা এটা আমাদের ভাব বাচ্যের উদাহরণ। যে বাক্যে কর্ম থাকে না, দেখো এখানে আমরা আগে দেখাইছি, এই বাক্যে কার যাওয়া হবে না আমার, ক্রিয়াকে কে বা কার দ্বারা প্রশ্ন করলে কর্তা, যাওয়া হবে না পুরাটাই এখানে কাজকে বুঝেছে, তাইলে এটা হচ্ছে ক্রিয়া। তাইলে এখানে কি নাই? কর্ম নাই। তাইলে এই জাতীয় বাক্যগুলোকে আমরা বলি ভাব বাচ্য। ভাব বাচ্য চিনার আর একটা উপায় হয়েছে নিয়ম। ভাব বাচ্যে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। ষষ্ঠী বিভক্তি হয়। ভাব বাচ্যে কর্তা সবসময় ষষ্ঠী বিভক্তি হয় এবং ষষ্ঠী বিভক্তি দ্বিতীয়া অথবা ষষ্ঠী বিভক্তি হয়। আর ভাব বাচ্যের ক্রিয়া ভাব বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। তাহলে আর একটা উদাহরণ দেওয়া, তোমার খাওয়া হবে, তোমার খাওয়া হলো না। তাহলে এখানে আসো, ক্রিয়াকে প্রথমে ক্রিয়া চিহ্নিত, খাওয়া হলো না, এই পুরাটাই ক্রিয়া। প্রশ্ন করো এবার, কার খাওয়া হলো না? তোমার। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। এবার আসো বিভক্তির দিকে খেয়াল করো। বিভক্তি হয়েছে তুমি থেকে তোমার, তাইলে অতিরিক্ত একটা র যুক্ত হয়েছে। এই রটা হয়েছে ষষ্ঠী বিভক্তি।
আর এখানে কোনো কি নাই, কর্ম নাই। তাহলে আমরা কি বলছি, যে বাক্যে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থের প্রাধান্য থাকে, তাকে আমরা বাপ বাচ্য বলি। বাপ বাচ্যে কর্তায় ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে এবং বাপ বাচ্যের ক্রিয়াটা সর্বদাই নাম পুরুষের হয়ে থাকে এবং বাপ বাচ্যে কর্তা ক্রিয়াকে অনুসরণ করে। বাপ বাচ্যে কর্তা কার অনুসারী, ক্রিয়ার অনুসারী। এই শর্তগুলা মনে রাখলে তোমরা বাচ্য তাড়াতাড়ি চিনতে পারবে। তাইলে আমরা এরপরে আমাদের এর বাহিরে অপ্রধান একটি বাচ্য আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, এই প্রধান 3 প্রকারের বাইরে অপ্রধান একটি বাচ্য আসে, সেটা হচ্ছে আমাদের কর্মকর্তৃবাচ্য। আমরা এখন আলোচনা করব কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য অর্থাৎ একই পদে কর্তা এবং কর্মের উত্তর আছে। একই বাক্যে কর্ম এবং কর্তার উত্তর থাকলে সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। যেমন আমরা বললাম যে বাঁশি বাজে, বাঁশি বাজে। 12টা বাক্য লিখলাম, মেলা বসেছে। তাহলে আমরা প্রথম বাক্যটাই খেয়াল করি। প্রথম বাক্যে আমাদের প্রথমে আমরা কর্তা কর্ম ক্রিয়া নির্ধারণ করলে, বাজে হয়েছে কাজ হওয়া বোঝা, এটা ক্রিয়া। কে বাজে, বাঁশি বাজে। কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কর্তা। কে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, কর্তা। তাহলে বাঁশিটা এখন আমার কাছে কর্তা। কি বাজে, বাঁশি বাজে, এটা কর্ম। তাহলে একই পদে আমরা কর্তার উত্তরও পেয়েছি, কর্মের উত্তরও পেয়েছি। তাহলে মূলত বাঁশি কি নিজে বাজে না আরেকজনে বাজায়, আমাদের চিন্তা করতে হবে। বাঁশি নিজে কখনো বাজে না, আরেকজনে বাজায়। এই কারণে কর্তা হইতে হইলে তার কি থাকতে হবে, প্রাণ শক্তি থাকতে হবে, তার কাজ করার সক্ষমতা থাকতে হবে। কিন্তু এখানে বাঁশির নিজের কাজ করার কোনো সক্ষমতা নাই। আরেকজনে তাকে ফুঁ দিলে, বাজালে সে বাজে, সে সুর প্রকাশ করে। তাই বাঁশি মূলত তোমরা কি মনে করো, এটা কর্তা না কর্ম? অবশ্যই এটা কর্ম, কারণ তার যেহেতু প্রাণ শক্তি নাই, অন্যে বাজাইতে হয়। কিন্তু আমরা ক্রিয়াকে কর্তার প্রশ্ন করছি আরও তার সাথে উত্তর মিলছে, কর্মের প্রশ্ন করছি আরও তার সাথে উত্তর মিলছে। এই কারণে এই পদটিকে কর্তার উত্তর কর্মের উত্তর একই জায়গায় নিহিত বলি, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। ঠিক একই অবস্থা এখানে ক্রিয়া বসেছে, প্রশ্ন করো, কর্তার জন্য প্রশ্ন করো। কর্তার প্রশ্ন যে কে, কে বসেছে, মেলা বসেছে। কি বসেছে, মেলা বসেছে। তাইলে এই মেলার মধ্যে কর্তার উত্তরও আছে, কর্মের উত্তরও আছে। আবার একই কথা, মেলা কখনো নিজে নিজে বসতে পারে না, হাত পা নাই। অতএব তোমরা যারা আসো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী মিলিয়ে যখন বসি, তখন এটাকে বলা হয় মেলা। তাইলে মেলা যে বসায় তিনি মূলত কর্তা, কিন্তু এখন এই মেলার মধ্যে কর্তার উত্তর কর্মের উত্তর আছে বিধায় তাকে আমরা কর্মকর্তৃবাচ্য বলে থাকি। আমরা শেষ করে দিচ্ছি, শুধু আমরা বাচ্যান্তরের 3টা উদাহরণ দিয়ে এখন শেষ করব। প্রথমে চিহ্নিত করবে কোন বাচ্য, তারপরে এটাকে কর্তা থেকে কর্ম, কর্ম থেকে বাপ বাচ্চা আমরা পুরো রূপান্তর করব। যেমন একটা উদাহরণ লিখি,
আসো প্রথমে এটা আমরা নির্ণয় করবো এটা কোন বাচ্য। প্রথমে ক্রিয়া, ক্রিয়া হচ্ছে লুণ্ঠন করেছে, লুণ্ঠন করেছে মানে লুট করেছে, ডাকাতি করেছে, ডাকাতরা লুট করেছে, তাহলে লুট করাটা একটা কাজ করা হয়েছে, এটা ক্রিয়া। প্রশ্ন করো এবার, কে লুট করেছে? দস্যু দল। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে সে কি? কর্তা, সে কর্তা। কি লুট করেছে? গৃহটি। কি দ্বারা প্রশ্ন করলে সে কর্ম। তাহলে এখানে কর্তা নিজের কাজটি নিজেই সে সম্পূর্ণ করেছে। এই দৃষ্টিতে কর্তার প্রাধান্য কর্তৃবাচ্য। আর অন্যভাবে আমরা কেমনে বলছি? কর্তায় কোন বিভক্তি? প্রথমা বিভক্তি, তাহলে কোনো রকম বিভক্তি নাই। কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী ও শূন্য বিভক্তি হতে পারে, গৃহটিও এখানে কোনো বিভক্তি নাই, এটাও শূন্য বিভক্তি। তাই এই বাচ্যটি হচ্ছে আমাদের কোন বাচ্য? কর্তৃবাচ্য। এখন এই কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তর করবে। কর্তৃবাচ্য থেকে এখন এটাকে কর্মবাচ্যে রূপান্তর করো তোমরা। তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিতে হইলে আমরা কি বলছিলাম? কর্তায় তৃতীয়া বিভক্তি। কর্তায় কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তোমাদের নিয়ম লেখা আছে, বইতে আছে, ফলো করবা। কর্তায় তৃতীয়া বিভক্তি, তাহলে কর্তার লগে তৃতীয় বিভক্তি লাগাও। কর্তাকে দস্যু, দস্যু দল। তৃতীয় বিভক্তির চিহ্ন কি লিখছিলাম? হ্যাঁ, দ্বারা, দিয়া, কর্তৃক। দস্যু দল কর্তৃক। কর্মে কোন বিভক্তি থাকবে? প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি, তাইলে গৃহটি পূর্ণ পদ হিসেবে ব্যবহৃত হবে, এটার কোনো বিভক্তি নাই। দস্যুতল কর্তৃক গৃহটি। আমরা বলছি ক্রিয়াকে ভাব অনুসারে প্রকাশ করতে হবে, লুণ্ঠিত হয়েছে। দস্যুদল গদে, তাহলে এটা কি হয়ে গেল? কর্মবাচ্য। এবার আমরা আমি যাব না। আসো এ বাক্যটি আবার আসো পুনরায়। ক্রিয়া কে যাব না। কে যাবে না? আমি যাব না। আমি কে? আমি কর্তা, তাহলে এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে কি এখানে আমি যাব না, এখানে কর্তা নিজে বলছে সে যাবে না, তাহলে কর্তার প্রাধান্যটা এখানে রক্ষিত হয়েছে। তাহলে কর্তার প্রাধান্য রক্ষিত হইলে তাকে আমরা কোন বাচ্য বলবো? কর্তৃবাচ্য। দুইটা উপায় তোমার চিনার, এক হয়েছে কর্তা দিয়ে চিনবা, আর একটা দিয়ে বিভক্তি দিয়ে। আমির সাথে কোনো বিভক্তি নাই, তো আমরা কি বলছিলাম? কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি যুক্ত থাকে, এখানে কোনো বিভক্তি চিহ্ন নাই, কর্তার প্রাধান্য কর্তৃবাচ্য। এটাকে আমরা বাপ বাচ্যে পরিবর্তন করো। এটাকে আমরা কি বাপ বাচ্যে পরিবর্তন করব। বাপ বাচ্যে পরিবর্তন হলে আমরা বাপ বাচ্যে নিতে হইলে কর্তায় কোন বিভক্তি আনতে হবে বলছি? তৃতীয়া বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সরি। আমরা কর্তৃবাচ্যকে বাপ বাচ্যে নিতে হইলে কর্তায় কোন বিভক্তি থাকবে বলছি? বাপ বাচ্যে ষষ্ঠী বিভক্তি। তাহলে আমিরের ষষ্ঠী বিভক্তি বললে আমার। আমার যাব না কথাটা হয় না, আমার যাওয়া হবে না। আমার যাওয়া হবে না, তাইলে এখানে যাওয়া হবে না ক্রিয়াটার গুরুত্ব দেওয়া হয়েছে, কর্তায় ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। তো আমরা বলছি কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি, বাপ বাচ্যে কর্তায় ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকবে। তাইলে এবং ক্রিয়ার প্রাধান্য রক্ষিত হবে, তাইলে এটা বাপ বাচ্য হয়ে গেল। অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে এটা স্যার কর্মবাচ্য হবে না। যে বাক্যে কর্ম থাকে না সাধারণত সেই বাক্যের কখনো কর্মবাচ্য হয় না। যদিও এটা কর্তৃবাচ্য থেকে এখানে আমরা কর্মবাচ্য নিছি, এখানে কর্ম ছিল, কিন্তু যখন কর্তৃবাচ্যকে কর্মবাচ্য নিতে হবে, কর্মবাচ্য নিতে হলে অবশ্যই কর্ম থাকতে হবে, এখানে কোনো কর্ম নাই, তাই কর্তৃবাচ্যটা কর্মবাচ্য না হয়ে এখানে সরাসরি বাপ বাচ্য হয়েছে। আবার একটি গান করা হোক। একটি গান করা হোক, তাহলে এখানে ক্রিয়া হচ্ছে কে? গান করা হোক।
এখানে কি নাই, কর্তাও নাই, কর্ম নাই। কর্তা এখানে উজ্জ, কর্তা আর একজনের কর্তা বলছে অপরকে বলছে একটি গান করার জন্য। সাধারণত আমরা এটা ইংরেজিতে বলি ইম্পারেটিভ সেন্টেন্স, বাংলায় বলি অনুজ্ঞা বা আদেশ, উপদেশ, অনুরোধসূচক বাক্য। তো একটি গান করা হোক, তাহলে এখানে কার প্রাধান্য বেশি? ক্রিয়ার প্রাধান্যটাই বেশি, এখানে কর্তাও নাই, কর্ম নাই। এই বাক্যগুলোকে আমরা যখন বাক্য পরিবর্তন করব তখন সেখানে কর্তা নিয়ে আসতে হবে। ইংরেজিতে তোমরা যেমন করছো সামওয়ান, সামহোয়ার, যে কোনো একজন দিয়ে করছো সামওয়ান বসে। তো এখানে আমরা যখন এটাকে তখন এটা আমাদের কি আছে? বাপ বাচ্য, কারণ এখানে ক্রিয়ার প্রাধান্য, সম্পূর্ণ ক্রিয়ার প্রাধান্য। তো আমার বাপ বাচ্য থেকে এখন এটা কর্তৃবাচ্য করব। এবার তুমি একটা গান করো। এবার তুমি একটা গান করো, এখানে কর্তা যে কোনো লোককে, বিশেষ করে আদেশ, উপদেশ, অনুরোধসূচক বাক্যগুলাকে সেকেন্ড পার্সনে করা হয়। আমরা বলি মধ্যম পুরুষে, কারণ উত্তম পুরুষের কোনো অনুজ্ঞা হয় না। তাহলে মধ্যম পুরুষ যে সামনে আছে তাকে আদেশ করে, উপদেশ করে। একটি গান করা হোক মানে তাকে সম্বোধন, তোমাকে সম্বোধন করে বলছি তুমি একটি গান। তো এইভাবে আমরা যখন বিশেষ করে আমরা কি বলছি শুরুতেই, কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটা চিনতে হবে আর বিভক্তি চিনতে হবে। কর্তার প্রাধান্য হলে আমাদের কর্তৃবাচ্য, কর্মের প্রাধান্য হলে কর্মবাচ্য, ক্রিয়ার প্রাধান্য হলে বাপবাচ্য। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি, কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী ও শূন্য বিভক্তি থাকতে পারে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য নিতে হলে কর্তায় তৃতীয়া বিভক্তি যোগ করতে হবে, কর্মে শূন্য বিভক্তি হবে, কর্ম ক্রিয়ার অনুসারী হবে। বাপ বাচ্যে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে, বাপ বাচ্যে কোনো কর্ম থাকবে না এবং ক্রিয়ার অর্থের প্রাধান্য হবে। এইভাবে আমরা বাচ্য নির্ভর করব। এর বাইরে আমরা আরেকটা লিখছিলাম, সেটা হচ্ছে অপ্রধান বাচ্য, কর্ম কর্তৃবাচ্য। আমি আরেকটা উদাহরণ দিয়ে আজকে শেষ করছি। যেমন সাইকেলটি ভালো চলে। সাইকেলটি ভালো চলে, ক্রিয়াকে চলে। হ্যাঁ, সাইকেলটি ভালো চলে, কে ভালো চলে? সাইকেলটি ভালো চলে। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলে কর্তা। কি ভালো চলে, কি দ্বারা প্রশ্ন, সাইকেলের মধ্যে উত্তর মিলছে কর্ম। আবার বলছি চলে ক্রিয়াটিকে, আমরা বলছি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। এখন চলেরে কে দ্বারা প্রশ্ন করছি আর উত্তর হয়েছে সাইকেল, কি বা কাকে দ্বারা প্রশ্ন করছি আর উত্তর হয়েছে সাইকেল। তাই একই পদের মধ্যে কর্তা এবং কর্মের উত্তর পাওয়া গেছে, তাই এর নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। কারণ সাইকেল আসলে নিজে চলতে পারে না, সাইকেলকে চালাইতে হয়। কর্তা উজ্জ, কিন্তু উত্তরটা দুইটাই সাইকেলের মধ্যে আছে, মূলত সে কর্ম। তাই এটাকে বলা হয়, আগে বলছে কর্ম কর্তৃবাচ্য। তারপরও তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা কোথাও, ডায়েরিতে আমাদের নাম্বার আছে, আমার নাম্বার আছে, নাম্বার দিয়ে যোগাযোগ করবে। সরকার প্রদত্ত বাংলাদেশ টেক্সট বুক কর্তৃক মাধ্যমিক বাংলা ব্যাকরণ আমরা লিখছি পঞ্চম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ বাচ্য পরিবর্তন। তোমরা ফলো করবে, না বুঝলে আবারও বলছি আমার সাথে ফোনে যোগাযোগ করবে, তাহলে আরও সমস্যা থাকলে সেটা আমি বলে দিব। তো এই সবাই মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে লেখাপড়া করবে, যেহেতু দশম শ্রেণীর ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা হওয়ার কথা নিয়মতান্ত্রিকভাবে, যদিও প্রাকৃতিক আমাদের মহামারীর কারণে সেটা হয়ে উঠছে না, যে কোনো সময় পরীক্ষার ঘোষণা আসতে পারে। তোমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ।